প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার অপরাধের বিচারের প্রতিবন্ধকতা এবং সাইবার অপরাধের যে বিচার ব্যবস্থা, এটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার মাহবুব হাসান, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে রয়েছেন। ব্যারিস্টার মাহবুব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত বিভিন্নভাবে সাইবার ক্রাইম হচ্ছে। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে সাইবার ক্রাইম হচ্ছে আমাদের দেশে, এগুলো বিচার প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে বা প্রমাণ করতে প্রতিবন্ধকতা থাকে, এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছি। প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সাইবার স্পেস রয়েছে, এই সাইবার স্পেসগুলোকে মনিটরিং করার জন্য আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার স্পেশালাইজড সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, সিআইডির রয়েছে, র্যাবের রয়েছে, এমনকি যে সাইবার সিকিউরিটি এজেন্সি আছে তাদেরও একটা এজেন্সি রয়েছে। কিন্তু বেশিরভাগ এজেন্সিগুলোই সব ঢাকাতে অবস্থিত এবং তারা মূলত জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইস্যুগুলোকে প্রতি বেশি ফোকাস করেন বা বেশি গুরুত্ব দিয়ে সেটাকে মনিটর করেন। কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইবার ক্রাইমগুলো দেখি, সেগুলো দেখি যে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে না, বা অনেকটা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না। এটার মূলত কারণ হচ্ছে যে আমাদের যে জনবল রয়েছে এবং আমাদের যে প্রযুক্তিগত কিছু দুর্বলতা রয়েছে, এই সমস্ত কারণে এদেরকে সাইবার ক্রাইমের আওতায় মানে বিচার প্রক্রিয়া নিয়ে আসা কঠিন হচ্ছে। আপনি আপনার আলোচনায় বলছিলেন যে প্রযুক্তিগত কিছু দুর্বলতা রয়েছে, কথা বললেন। কি ধরনের প্রযুক্তিগত দুর্বলতা আপনি বলতে চাচ্ছেন? মূলত প্রযুক্তিগত দুর্বলতার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে সাইবার ক্রাইমের যে ইনভেস্টিগেশন, হ্যাঁ, প্রক্রিয়াটা এবং এই যে সাইবার অফেন্স হওয়ার পর যে সাক্ষ্যটা, মানে এই ডিজিটাল ফরেনসিক গুলো, হ্যাঁ, এগুলো কালেকশন এবং এগুলোকে যথাযথ ট্রান্সপোর্টের মাধ্যমে ফরেনসিক ল্যাবগুলোতে পাঠানো, যে জনবল বা দক্ষতা প্রয়োজন পুলিশ প্রশাসনের কিংবা একজন সাধারণ মানুষ সেটাকে যে কিভাবে প্রিজার্ভ করবে, এই সমস্ত জ্ঞান না থাকার কারণে এই সাইবার অফেন্সগুলো হওয়ার পরে এই সাক্ষ্যগুলোকে কালেক্ট করা যাচ্ছে না। অনেকাংশে দেখা যাচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন একটা কম্পিউটার যে হার্ড ডিস্ক থাকে, এটাকে যদি আপনি রেডিও ওয়েবের সামনে রাখেন, তাহলে এর মধ্যে যে ডাটাটা রয়েছে সেগুলো মুছে যায় বা ডিলিট হয়ে যায়। যেমন আমি যখন একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছি যে একটা ঢাকার বাইরের একটা পুলিশ স্টেশনে এই হার্ড ড্রাইভটা কালেক্ট করা হয়েছে, কিন্তু এটাকে যখন ঢাকায় নিয়ে আসা হয়েছে, তখন ওই যে গাড়ির উপরে যে রেডিওটা থাকে, ওই বাম্পারের উপরে এটাকে রাখা হয়েছে। তার ফলে যখন এটাকে সাইবার ক্রাইম ফরেনসিক ল্যাবে নিয়ে আসা হলো, দেখা গেল যে ওর ভিতরে কিছুই নেই, তথ্যগুলো মুছে গেছে। সো এটা আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা অনেকাংশে এই জিনিসগুলো করে থাকি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ যারা এটিকে তদন্ত করছেন, তাদের আরো প্রযুক্তি বিষয়ে আরো বেশি জ্ঞান সমৃদ্ধ হতে হবে, তাহলে এগুলো তদন্ত এবং বিচার প্রক্রিয়া আরো বেশি যথাযথভাবে করা সম্ভব বলে আপনি মনে করছেন। আপনি যে প্রথমে যেটি বলছেন যে প্রযুক্তিগত বিষয়, এখানে প্রথম যে বিষয়টি যেটি চলে আসে স্বাভাবিকভাবে, সেটি হচ্ছে অপরাধীকে চিহ্নিত করা। কারণ সাইবার স্পেসে যিনি অপরাধ করছেন অনেক ক্ষেত্রেই তার আত্মগোপনে করে থাকেন, তার পরিচয়টি আসলে নির্ণয় করা বা সঠিকতা যাচাই করাটা কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন। এক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি যে কিভাবে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা যায়। কারণ যিনি অপরাধ করছেন তিনি তো তার আসল বা প্রকৃত নাম ব্যবহার করছেন না, তিনি হয়তো বা কোনো ফিকটিশিয়াস নামে অ্যানোনিমাস ইউজার হিসেবে উনি কাজ করছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা যিনি তদন্ত করবেন তার কি করণীয় রয়েছে? এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যে সোশ্যাল মিডিয়াগুলোতেই সাইবার অপরাধ বেশি হয়ে থাকে এবং অনেকে নিজের নামটাকে হাইড করে, হ্যাঁ, এই সাইবার ক্রাইমটা করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে প্রকৃত পরিচয়টা উদ্ঘাটন করাটা একটা জটিলতা বিষয়। কারণ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলো বা সার্চ ইঞ্জিনগুলোর বাংলাদেশে কোনো অফিস নেই, তারা বাংলাদেশে নিবন্ধিত নয়। কাজেই পুলিশ যদি তাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে চেষ্টা করে, তাহলে এটা দীর্ঘসূত্রিতার ব্যাপার এবং তারা অনেক সময় সহযোগিতা করে না। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ সাইবার ক্রাইম হওয়ার পরে যে এভিডেন্সটা থাকে বা যে মামলা হতে হলে অবশ্যই তো আপনার অভিযুক্ত বা আসামিকে
তার পরিচয় কোর্টে বা থানায় দিতে হবে, তাকে যদি আপনি নির্ণয় না করতে পারেন সেক্ষেত্রে তো আপনি মামলায় কোনো অভিযোগ দায়ের করতে পারছেন না। সেটি নির্ণয় করার আসলে কিভাবে সুযোগ রয়েছে? আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা প্র্যাকটিস হচ্ছে, জি। যেমন আপনি একটা ফেসবুক থেকে আপনি একটা পোস্ট দিলেন জি। অসত্য, তখন পুলিশ যখন মামলা করে তখন কি করে ওই ফেসবুকের যে লিঙ্কটা আছে তাকে আসামি করে প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে যখন ইনভেস্টিগেশনে যায় তখন ওইটা সাইবার প্রযুক্তির মাধ্যমে ওটার ওই অ্যাকাউন্টের যে অরিজিনাল ISP পরিচয়টা নাম্বার থেকে আইএসপি নাম্বার, তারপরে ব্যবহার যে হয়েছে। কম্পিউটার থেকে বের হয় তাদের একটা নাম্বার থাকে, সেটি ট্রেস করা। সেভাবে ট্রেস করে সেই আসামিকে বের করা হয়। জি। কিন্তু এটা খুবই জটিল প্রক্রিয়া। জি, কারণ এখানে যেটি দেখা যাচ্ছে যে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আপনার মাহবুব হাসান নামে কেউ একটি আইডি ওপেন করে করেছে। সেই আইডি দিয়ে সে বিভিন্ন ডিসইনফরমেশন স্প্রেড করলো বা কোনো যৌন হয়রানি করলো, সেক্ষেত্রে এখানে ভিক্টিমাইজ কিন্তু দুইজন হচ্ছেন। একজন হচ্ছেন প্রকৃত মাহবুব হাসান যিনি আপনি, হ্যাঁ, কারণ হ্যাঁ। আপনার নাম ব্যবহার করা করে। হচ্ছে এই অপরাধ করার জন্য। করা হচ্ছে। আরেকজন হচ্ছে যিনি এই তথ্য, এই অপতথ্য বা যৌন হয়রানির শিকার হয়েছেন, তিনিও ভিক্টিমাইজ হচ্ছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনী যখন তদন্ত করবেন, তিনি কিন্তু প্রকৃত মাহবুব হাসান যিনি আপনি রয়েছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। Exactly. তার ক্ষেত্রে যিনি অপরাধ করেছেন তিনি কিন্তু আইনের আওতা থেকে বেরিয়ে যাচ্ছেন সকলে। এই যে দুর্বলতাটা, এই দুর্বলতা কিভাবে কাটিয়ে ওঠা যায় আসলে? আমাদের আচ্ছা, আইনে? আমি এর আগে একটা কথা বলেছি জি। যে এই যে সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনগুলো অবশ্যই বাংলাদেশে যখন তারা ব্যবসা করছে, তাদের যেমন অন্যান্য কোম্পানিগুলো যেমন মাল্টিনেশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ইনকর্পোরেট অফিস করে এবং তারা বাংলাদেশের আইন মেনে এখানে ব্যবসা করে, তাদের নিজস্ব অফিস থাকে। সো আপনি তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইন মানতে তাদেরকে বাধ্য করতে পারবেন, কিন্তু এই বিদেশে বসে যদি এটা করে তাহলে তাদের মানতে বাধ্য করা যায় না। সো এই ক্ষেত্রে যদি আপনি যেমন মোবাইলে সিম নিতে হলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার লাগে, এই ক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে বা ইউটিউব অ্যাকাউন্ট করতে যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড বা একটা আইডেন্টিফিকেশন যদি আপনি জুড়ে অন্য দেন, কোনো তাহলে পরিচয় হয়তো সাইবার সংবলিত। সিকিউরিটি আমাদের নিশ্চিত হয়, জি। মানে অনেকটা এই ধরনের ক্রাইম Documents। থেকে সমাজ রক্ষা পাবে। সোশ্যাল মিডিয়ায় যখন কোনো সাইবার অপরাধ করা যাচ্ছে, যে সোশ্যাল মিডিয়ার যে কোম্পানি রয়েছে সেটা মেটা হতে পারে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার LinkedIn কোম্পানি হতে পারে, টিকটক হতে পারে, সেই কোম্পানিকে কি আইনের আওতায় আনা সম্ভব কোনোভাবে? কারণ তিনি তো আমাদের বাংলাদেশে বা আমাদের দেশে যদি নিবন্ধিত না থাকে সেই প্রতিষ্ঠান বা কোম্পানিটিকে, তাকে আইনের আওতায় কিভাবে নিয়ে আসা যাবে? তাকে আইনের আওতায় নেওয়া খুবই কঠিন কাজ, কারণ তারা বাংলাদেশে নিবন্ধিত নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, তারা যেমন ওনাদেরকে কাছে অভিযোগ করলে একটা কথা তারা ব্যবহার করে, কমিউনিটি গাইডলাইন, মানে বাংলাদেশের সাংস্কৃতিক যে ঐতিহ্য বা আমাদের যে সাংস্কৃতিক ধারাটা রয়েছে সেখানে পাশ্চাত্য সংস্কৃতির সাথে কখনোই মিল নেই। সো আমাদের দেশে যেটা অপরাধ হয়তো ওদের দেশে সেটা অপরাধ নয়, সেই ক্ষেত্রে তাদের কাছে অভিযোগ করলে তারা বলে যে তাদের কমিউনিটি গাইডলাইন এটা ভায়োলেশন হয় নাই, সো সে সাইবার ক্রাইম করেনি। কাজেই তাদেরকে যদি আমাদের বাংলাদেশের আইনে বাধ্য করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে বাংলাদেশে ইনকর্পোরেট হতে হবে এবং অফিস খুলে এখানে ব্যবসা করতে হবে। তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াগুলো, যে কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে বাংলাদেশে যথাযথভাবে নিবন্ধন নেওয়া, ব্যবসা পরিচালনার জন্য এটি সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। হ্যাঁ, যেমন আমি একটু উদাহরণ দিয়ে একটু অ্যাড করতে চাই, যেমন ফ্রান্সে যদি কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি বা ধরনের যে সার্চ ইঞ্জিনগুলো ওখানে কাজ করতে হলে অবশ্যই ফ্রান্সের আইনে তাকে নিবন্ধিত হতে হবে। জি। ইতিমধ্যে কিন্তু অবশ্যই কিছু কিছু বিদেশি কোম্পানি নিবন্ধন নিয়েছে, যেমন মেটার বা মাইক্রোসফটের কার্যালয় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে খোলা হয়েছে, শাখা অফিস খোলা হয়েছে। সেক্ষেত্রে তো আমার মনে হয় আমাদের সাইবার সিকিউরিটি একটু বৃদ্ধি পেয়েছে, আইনের আওতায় নেওয়া সম্ভব হচ্ছে। যারা সাইবার অপরাধের ভিকটিম, তাদের যে প্রকৃত বিচার যেটি আইনের মাধ্যমে হবে, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে মামলা দায়েরের পরে পরবর্তীতে এই বিষয়গুলো আপোষ হয়ে যাচ্ছে, বা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তদন্ত না করার ফলে মামলাটির ফাইনাল রিপোর্ট আসছে, বা এটি যখন বিচারে যাচ্ছে, বিচারে আসামি নিরপরাধ নির্দোষ প্রমাণিত হচ্ছে। এই যে বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো, এগুলো যদি আমরা সমাধান করতে চাই, কি করণীয় রয়েছে? আমাদের যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 রয়েছে, এখানকার ধারা 40 অনুযায়ী শুধু যারা সাইবার ক্রাইমে ভিকটিম এবং ভিকটিমের লিখিত অনুমতি ক্রমে
হ্যাঁ কোনো প্রতিনিধি মানে সাইবার ক্রাইমে আক্রান্ত ব্যক্তি থানায় মামলা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে একজন ব্যক্তি যখন সাইবার ক্রাইমে আক্রান্ত হয় তার মানসিক অবস্থা এবং তার মানে একটা প্যানিকের মধ্যে দিয়ে যায়, কাজে ওই সময় সে সাইবার ক্রাইমে মামলা করা যত মানে তার পক্ষে অনেকটা কঠিন হয়ে যায়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে অনেকটা স্বাভাবিক হওয়ার পরে সে থানাতে যেয়ে মামলাটা দায়ের করে ইতিমধ্যে সে ডিজিটাল এভিডেন্সগুলো ডিলিট করে ফেলে বা মুছে ফেলে বা নষ্ট করে ফেলে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা এই আইনের কিছুটা একটু যদি পরিবর্তন করে যে কোনো ভিকটিমের পক্ষে যে কেউ অন্যান্য অপরাধের মতো যে থানায় মামলা করতে পারবে, তাহলে বিচার প্রক্রিয়ায় তাকে সহজে আনা যায়। আর 2 নম্বর হচ্ছে যে যদি থানা মামলা না নিয়ে থাকে সেক্ষেত্রে তো আপনি সাইবার ট্রাইব্যুনালে সরাসরি নালিশি দরখাস্তের মাধ্যমে সুযোগ রয়েছে। জি, যদি থানা যদি মামলা নিতে না চায় তাহলে তাকে সাইবার ট্রাইব্যুনালে আসতে হবে। সাইবার ট্রাইব্যুনালে হলফনামা আকারে তাকে লিখিত দিতে হবে। সো একজন সাইবার ক্রাইম ভিকটিম যে মানসিকভাবে প্যানিক, এই অল্প সময়ের মধ্যে তাকে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে এসে মামলা দায়ের করা ব্যাপারটা অনেক কঠিন। সো সেই ক্ষেত্রে পূর্বে যে বিধানটা ছিল যে যে কোনো ভিকটিমের পক্ষে যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারতো। সো আমার মনে হয় যে এই সুযোগটা আবার করা উচিত। আর দ্বিতীয়তটা হচ্ছে যে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সারা বাংলাদেশে শুধু বিভাগীয় শহরে, তার ফলশ্রুতিতে একজন গ্রামের যারা সাইবার ক্রাইমে আক্রান্ত তাদের পক্ষে শহরে এসে মামলা দায়ের করা বাস্তবতার নিরিখে খুবই কঠিন। আর 3 নম্বর হচ্ছে যে এই সমস্ত অপরাধে যারা সাক্ষী হিসেবে আসে তাদেরকেও এই বিভাগীয় শহরে আসতে হয়, এবং এই যে তার যাতায়াত খরচ বা তার যে নিরাপত্তা, হ্যাঁ এক্ষেত্রে সে নিজে ঝুঁকি নিয়ে আসে বা সরকারিভাবে তাদেরকে সেই নিশ্চয়তাটা দেওয়া হয় না। তার ফলশ্রুতিতে ট্রাইব্যুনালে যখন মামলাটা চলে একটা দীর্ঘ সময় মামলাটা চলে, তার ফলে দেখা যাচ্ছে যে একটা সময় আসলো পরবর্তীতে আর তারা আসতে চায় না, ফলে মামলাটা আর প্রমাণ করা যায় না, মামলাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে সাইবার ক্রাইম বিচার ব্যবস্থাটাকে আরেকটু সহজ করে জেলা পর্যায় পর্যন্ত নেওয়া যেতে পারে। তাহলে আপনি বলছেন যে এই যে প্রতিবন্ধকতা যেগুলো আপনি বলছেন এগুলো নিরসনে বা এগুলো থেকে উত্তরণে অবশ্যই সাইবার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে এবং প্রত্যেকটি জেলা শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠনের সরকার উদ্যোগ নিতে পারে। হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস হতে পারে, আমাদের যে সাইবার ট্রাইব্যুনালগুলো রয়েছে এটা শুধু যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 রয়েছে এইটার অধীনে যে সাইবার অপরাধগুলো হয় সেইগুলোরই শুধু বিচার করতে পারে। কিন্তু আমাদের ধরেন যে আরো অনেক আইন রয়েছে, যেমন পর্নোগ্রাফি অ্যাক্ট 2022, মানি লন্ডারিং অ্যাক্ট 2022, টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001 এর অধীনেও অনেক সাইবার ক্রাইম হয়, কিন্তু এই সাইবার ট্রাইব্যুনালের জুরিসডিকশন থেকে এগুলোকে বাইরে রাখা হয়েছে। এগুলো ট্রেডিশনাল অপরাধ যেমন বিচার করা হয়, ওই অপরাধগুলো ওই ট্রেডিশনাল কোর্টে বিচার হয়। এই ক্ষেত্রে সাইবার ট্রাইব্যুনালের জুরিসডিকশন বৃদ্ধি করা যেতে পারে। জি, 2025 সালের অধ্যাদেশের কথা বললেন, ইতিপূর্বে তার আগে যে 2023 সাল 18 সালের আইন ছিল, 2006 সালের আইসিটি অ্যাক্ট ছিল, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ছিল। প্রথমে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের মাধ্যমে আসলে সাইবার ট্রাইব্যুনাল একটি বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই সাইবার অপরাধগুলো বিচারের জন্য। যে সাইবার ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে তার কি কোনো দুর্বলতা রয়েছে এই সাইবার ক্রাইমগুলো বা সাইবার অপরাধগুলো যথাযথভাবে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করার ক্ষেত্রে? আমাদের যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, প্রথম অ্যাক্ট যেটা 2006, ওটার ধারা 68 অনুযায়ী এই সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদিও আমরা একে বলছি ট্রাইব্যুনাল, কিন্তু এই ট্রাইব্যুনালে মাত্র একজন জাজ রয়েছেন, বিচারক রয়েছেন, যার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সে ল জানে, ল ব্যাকগ্রাউন্ড, এবং তার যোগ্যতা হচ্ছে সে দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যেমন এই সাইবার ক্রাইমটা হচ্ছে ট্রেনিং রয়েছে কিনা এই অপরাধ, টেকনোলজি বেস একটা অফেন্স। তো একজন ল ব্যাকগ্রাউন্ডের লোক সহজে সাইবার ফরেনসিক, আইসিটি টেকনোলজি, হ্যাঁ এই সমস্ত বোঝা চারটেখানি কথা নয়। কারণ সে যে এই মামলাটা শুনানির পর যে তার ভার্ডিক্টটা দিবে এটা হচ্ছে একটা স্পেশালাইজড ভার্ডিক্ট। তো এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল মেম্বারের সংখ্যা 3 জন করলে আমার মনে হয় ন্যায় বিচার আরো নিশ্চিত হতো। যেমন একজন সাইবার ফরেনসিক এক্সপার্ট সেখানে মেম্বার থাকতো, এবং আরেকজন আইসিটি সম্পর্কে বিশেষজ্ঞ থাকলে তাহলে বিচার প্রক্রিয়াটা আরো ফেয়ার জাস্টিস বলা যেত। যেমন আমরা দেখি যে ব্যাড ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, লেবার ট্রাইব্যুনাল, ওখানে কিন্তু
3 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল গঠন করা হয়। কিন্তু সাইবার ট্রাইব্যুনাল কিন্তু ওই সমস্ত ইয়ের চেয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে সংস্কার করে 3 সদস্য বিশিষ্ট করি তাহলে 2 সদস্য বিশিষ্ট হতে পারে। হ্যাঁ, হতে পারে। মানে আমাদের অন্তত একজন আইসিটি এক্সপার্ট থাকা উচিত, এই তথ্য জিনিসটা বোঝার প্রযুক্তির জন্য। উপর বিশেষজ্ঞ বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে ফরেনসিক পারেন, ল্যাব এক্সপার্ট। হ্যাঁ, তাহলে ন্যায় বিচারটা আমার মনে নিশ্চিত হয়। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করেছেন যে সাইবার ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে পারে, সেখানে এটি একজন বিচারক দিয়ে মামলাটি বিচার না করে 2 বিচারক সম্বলিত একটি ট্রাইব্যুনাল গঠন বা 2 বা একাধিক তারও 3 সদস্য হলেই ভালো হয়। একটি সম্বলিত একটি ট্রাইব্যুনাল গঠন করলে এটি যেমন আদালতের এই জটিল বিষয়গুলো বুঝতে সহজতর হবে এবং সেই সাথে যিনি ভিকটিম তারাও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা আরো বেশি বৃদ্ধি পাবে। সাইবার ট্রাইব্যুনালে আমরা যেটা দেখছি যে সাক্ষ্য গ্রহণের বিষয়গুলো এখানে আসছে। সাম্প্রতিক সময়ে সাক্ষ্য আইন সংশোধন করা হয়েছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল এভিডেন্স, অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স রয়েছে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে বিশেষ করে সাইবার জালিয়াতি কিন্তু অনেক জটিল একটি অপরাধ, এটি প্রমাণ করাও কিন্তু অনেক জটিল। সেক্ষেত্রে একজন বিচারক যার কোনো পূর্বে তথ্য প্রযুক্তি সম্পর্কে যার আসলে পড়াশোনা বা দক্ষতা নেই, তার জন্য আসলে কতটুকু কঠিন এই সাইবার জালিয়াতি বা সাইবার ফ্রড এগুলো প্রমাণ করা বা এই বিষয়গুলো নির্ণয় করা? যে আসলে এটা খুবই দুরূহ। যেমন সাইবার ট্রাইব্যুনালে যে জাজ সাহেব রয়েছেন তাদেরকে শর্ট ট্রেনিং দেওয়া হয়, কিন্তু এই শর্ট ট্রেনিং দিয়ে এত জটিল বিষয়গুলো বোঝার এবং এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার মতো আমার মনে হয় যে এত অল্প সময়ে দক্ষতা অর্জন করা সম্ভব না। কারণ আমরা যদি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ জালিয়াতি হয়েছে বা রিজার্ভ হ্যাক হয়েছে, এখানে কিন্তু আমরা দেখি যে আন্তদেশীয় অপরাধ। এখানে ফিলিপিন্সের একটি ট্রান্সবর্ডার সাইবার ক্রাইম, জি, ফিলিপিন্সের একটি অপরাধ সংগঠন এটিতে জড়িত ছিল, যারা বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাক করে ব্যাংকের রিজার্ভ আমেরিকা থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এই যে আপনি যেটি বললেন ট্রান্সবাউন্ডারি অপরাধ হচ্ছে, সেই বিষয়গুলো আসলে কিভাবে সাইবার ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে? বাস্তবতে থিওরিটিক্যালি পসিবল, বাট ইন প্র্যাকটিক্যাল ইটস ভেরি টাফ। আমাদের যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 রয়েছে, এর ধারা 4-এ বলা হয়েছে যে ট্রান্সবাউন্ডারি সাইবার ক্রাইম, অর্থাৎ পৃথিবীর অন্য যে কোনো স্থান থেকে যদি বাংলাদেশে কোনো সাইবার ক্রাইম করা হয় তাহলে ধরে নেওয়া হবে এটা বাংলাদেশের মধ্যে হয়েছে এবং এই বাংলাদেশের সাইবার ট্রাইব্যুনালের ক্ষমতা রয়েছে সেটা বিচার করা। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যে সাইবার অপরাধটা করে তাকে কি এই বিচারের আওতায় আনা কি সম্ভব? এটা হচ্ছে খুব জটিল প্রক্রিয়া। যেমন আমাদের এখানে তো প্রথমে তদন্তকারী কর্মকর্তাকে সেই দেশেও যেতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওই সমস্ত দেশের সাথে চুক্তি থাকতে হবে। তারপরে এই যে পারস্পরিক যে সহায়তা, আইনগত সহায়তা, এই মর্মে একটা চুক্তি থাকলে তাহলে আমরা এই বন্দীদেরকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, রাশিয়ার কথা। রাশিয়ার যে বিচার ব্যবস্থা, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি ওই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড না হয় তাহলে রাশিয়া আমাদেরকে সেই বন্দীকে প্রত্যাবর্তন করবে না। সো সেই ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থাটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে যে সাইবার ক্রাইম সংক্রান্ত জাতিসংঘ 2024 সালে ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট সাইবার ক্রাইম 2024 নামে একটা কনভেনশন পাশ করেছে। এই কনভেনশনে যারা রেকটিফাই করবে বা সাইন করবে তারা এই সমস্ত সদস্য দেশগুলো তাদের মধ্যে এই সমস্ত সাইবার ক্রাইম পারস্পরিক সাহায্য সহযোগিতা, এভিডেন্স বিনিময় ইত্যাদি সহযোগিতার দ্বার উন্মুক্ত করেছে। সো এই সমস্ত ট্রান্সবাউন্ডারি সাইবার ক্রাইমের ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যতদূর জানি বাংলাদেশ এখন পর্যন্ত এটাতে সাইন করেনি এবং বাংলাদেশে এটাকে রেকটিফাই করা হয়। তাহলে আপনি বলছেন যে বিভিন্ন যে আমাদের দেশগুলো আছে সেগুলোর সাথে সরকারের যদি পারস্পরিক চুক্তি করা হয় যে অন্যান্য দেশগুলো এই সব মামলা যেগুলো বাংলাদেশে সংগঠিত হচ্ছে বা ওই দেশে সংগঠিত হচ্ছে এগুলো তদন্তের ক্ষেত্রে তারা সহায়তা প্রদান করবে বাংলাদেশ সরকারকে, সেক্ষেত্রে এই মামলাগুলো তদন্ত করতে আরো বেশি কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আপনি মনে করেন? বর্তমান সময়ে আমরা একটা ডিসইনফরমেশন
বিবর্তনের যুগের মধ্যে থেকে যাচ্ছি। এটি শুধু বাংলাদেশে সমস্যা না, এটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে এই সমস্যাটা হচ্ছে। আমি যদি সুনির্দিষ্টভাবে একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে বর্তমান সময়ে আমরা দেখে থাকি যে ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠিত নিউজ পেপার, পত্রিকা বা টিভি চ্যানেলের নাম বিকৃত করে তাদের ফটোকার্ড ব্যবহার করা হয়। এই ফটোকার্ড ব্যবহার করে একটি সত্য একটি ঘটনাকে পরিবর্তন করে ভিন্নভাবে এটিকে উপস্থাপন করা হয়, যার ফলে যারা পাঠক রয়েছে তারা দুটিভাবে সংক্ষুব্ধ হচ্ছে। একটি হচ্ছে তিনি মনে করছেন যে এটি প্রতিষ্ঠিত মিডিয়া কর্তৃক এই সংবাদটি উপস্থাপন করা হয়েছে এবং তিনি একটি অপতথ্যের শিকার হচ্ছেন। এই যে প্রতিষ্ঠিত বিভিন্ন পত্রিকা, মিডিয়া হাউসের নাম ব্যবহার করা হচ্ছে এই ফটোকার্ড সম্বলিত যারা অপরাধ করছেন, তাদের অবস্থান কিন্তু অনেক ক্ষেত্রেই দেশের বাইরে থেকে তারা এই অপরাধগুলো করেন। এদেরকে কিভাবে আইনের আওতায় আনা সম্ভব? ধন্যবাদ, খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন। যেমন আপনি যে বললেন, যেমন গতকালের একটা ঘটনায় বলি যে সরকারি একটা গ্যাজেট নোটিফিকেশনের মতো একটা সার্কুলার ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেটা যে সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে যে অফিস এখন থেকে সরকারি অফিস 3 দিন হবে, বাকি অফিস হোম অফিস হবে। কিন্তু পরবর্তীতে সরকার ওটাকে একটা নোটিফিকেশন দিয়ে বললো না, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বা এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এরকম ঘটনা অহরহ হচ্ছে। কিন্তু এটার বিরুদ্ধে এই তথ্যটি দেওয়ার জন্য একটি মিডিয়া হাউস বা পত্রিকার নাম ব্যবহার করা হচ্ছে বিকৃত উপায়ে। এখন কথা হচ্ছে, যদি আমরা যারা বাংলাদেশের ভিতরে থেকে এই অপরাধগুলো করছে, যদি আমরা শুরুতেই যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, তাহলেও তো এটার সংখ্যা অনেকটা কমে যাবে। তো বাইরের দেশে যেটা থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই কনভেনশনে সাইন করে এটাকে দেশীয় একটা সমঝোতার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো অ্যাকাউন্ট করতে হলে আমার মনে হয় ন্যাশনাল আইডি কার্ড বা এই ধরনের একটা আইডেন্টিফিকেশন যাচাই করার অবশ্যই এখন সময় এসেছে। সাইবার ট্রাইব্যুনাল যখন কোনো সাজা দিচ্ছেন, তার বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করার সুযোগ রয়েছে? সাইবার আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়েরের বিধান রয়েছে। এবং এটাও হচ্ছে যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006-এর ধারা 68 অনুযায়ী, কিন্তু 82 অনুযায়ী এই সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় হবে সর্বোচ্চ রায়, এবং এটার গঠন হবে একজন চেয়ারম্যান থাকবেন যার স্ট্যাটাস হবে সুপ্রিম কোর্টের জাজ, এবং 2 জন মেম্বার থাকবেন। তার মধ্যে একজন মেম্বার হবে আইসিটি এক্সপার্ট এবং আরেকজন হবে ডিস্ট্রিক্ট জাজ। অতএব যেহেতু সাইবার একটা টেকনোলজি বিশিষ্ট একটা অফেন্স, এটার বিচার প্রক্রিয়ায় একজন আইসিটি এক্সপার্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। কিন্তু গত 20 বছরে আমাদের দেশে সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপন করা হয় নাই, ফলে আপিলগুলো হাইকোর্ট ডিভিশনে সরাসরি করতে হয়। এবং সেখানে হাইকোর্টে যে জাজ থাকে মাত্র 2 জন, এবং এদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ল ব্যাকগ্রাউন্ড। সো টেকনোলজি বিষয়গুলোকে অনুধাবন করে ন্যায় বিচার করা একটু কঠিন হয়ে যাচ্ছে। যেটি আপনি ইতিপূর্বে বলেছেন যে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ বা দক্ষতা সম্পূর্ণ একজন সদস্য অবশ্যই এই ট্রাইব্যুনাল বা অ্যাপিলেট ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করা প্রয়োজন রয়েছে। তাই আমি মনে করি যে অতি সত্বর বাংলাদেশে সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হোক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। জি, ব্যারিস্টার মাহবুব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।